আমি রক্তিমদা আপনাকে দিয়ে শুরু করি। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে সেই হিন্দুকুশ থেকে শুরু করে অনেক পুরনো ইতিহাস, তারপরও হিন্দুকুশ গেল, পাকিস্তান গেল, জম্মু কাশ্মীর গেল, বাংলাদেশ গেল, প্রত্যেক ক্ষেত্রে হিন্দুদের পালাতে হয়েছে। সেটা কি ভাতের জন্য? চাকরি ছিল না, খাওয়ার বন্দোবস্ত ছিল না, ব্যবসা ছিল না, নাকি তার অপরাধ ছিল শুধুমাত্র ধর্মটা হিন্দু হওয়ার জন্য? আজকে নিজের রাজ্যেও পালাতে হচ্ছে। আমি শুনলাম মাননীয় মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা তো স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপারে সমস্যা কি আছে? একই তো রাজ্যে রয়েছে, একই তো দেশে রয়েছে, নিজে এই জেলা থেকে ওই জেলায় গেছে, মাঝরাত্রিবেলা নদী পার হয়ে এই জেলা থেকে ওই জেলায় গেছে, ব্যাপারটা এতটাই স্বাভাবিক এক জেলা থেকে অন্য জেলায়। আজকে আমরা যদি অমুক জায়গায় কলকাতা শহরে, যদি কলকাতার কোনো একটা প্রান্তে বা কেউ দুর্গাপুরে বাড়ি করলেন, জমি কিনে তার পৈতৃক বাড়ি ভিটে, যদি তাকে বলা হয় কি দুর্গাপুর ছেড়ে তুমি শক্তিগড়ে চলে যাও, তাহলে কি বিষয়টা এত সহজ হবে? মানে এতটাই নর্মাল বিষয়। কতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে বাঁচবো আমরা, এবং বিষয়টাকে কতদিন পর্যন্ত নর্মালাইজ করা হবে যে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে? আর কতদিন? 47-এর দেশভাগ এবং 71-এর যে হিন্দুকে পালাতে হয়েছিল তারা আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের হিন্দু কোনোদিন ভাবেনি যে তাকে এই পশ্চিমবঙ্গ থেকে পালাতে হবে। মুশকিল হচ্ছে কি যে আপনি একটু আগে বললেন জাতের কথা, ভাতের লড়াই। এখন দেখুন, ভাত যারা 47-এর দেশভাগের সময় পালিয়েছিল, 71-এ বাংলাদেশ থেকে পালিয়েছিল, আমাদের মতো পরিবারগুলো, তাদের প্রত্যেকেরই কিন্তু সম্পদ ছিল, ভাত ছিল, সমস্ত কিছু ছিল, জমি জায়গা ছিল, পুকুর ছিল, সবই ছিল। সব ছেড়ে পালাতে হয়েছিল শুধুমাত্র ধর্মটাকে বাঁচানোর জন্য, আমার মা বোনরা যাতে তুলসীতলায় প্রদীপ দিতে পারে সেটার জন্য পালিয়ে এসেছিলাম আমরা এই ভূখণ্ডে। আমি একজনের কথা বলি, আমার এক বন্ধু, তিনি চট্টগ্রামের একটি বিখ্যাত পত্রিকার সাংবাদিক। তিনি এই চট্টগ্রামে যখন এই ঘটনাগুলো ঘটছে, তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তার ছেলেকে আর ওখানে রাখা যাবে না। তিনি তার ক্লাস 8-এ পড়া ছেলেকে কলকাতায় পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য। তার স্ত্রী, তাকে আমি আজকে সকালে ফোন করেছিলাম, তিনি ওই ভিসা নিয়ে এসছেন পড়ার জন্য। তাকে বললাম যে দিদি আপনি কি ওখানে থাকতে পারবেন, বোধহয় তো চলে আসতে হবে। বলে আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম আপনারা আমাদের থেকেও খারাপ আছেন, আমাদের থেকেও খারাপ আছেন। অর্থাৎ বললো যে আমরা ওখানে লড়াই করে মরে যাব, কিন্তু এখানে তো আপনারা কোথায় যাবেন সেটা আমরা ভাবছি। মাঝখানে আপনি যখন কথা বলছিলেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ আমরা যখন টানা আলোচনা করেছি, আমি দেখছিলাম যে আমাকে অনেকে লিখে পাঠাচ্ছেন বাংলাদেশ থেকে, দিদি আমরা তো ভারতের ওপর নির্ভর করেছিলাম যে ভারত কোনো অবস্থা নেবে, এখন তো দেখছি আপনাদের অবস্থা আরো শোচনীয়। একদমই ঠিক তাই। এবং আমি বলছি যে আমার পরিবারকে একদিন ওই দেশ থেকে পালাতে হয়েছিল, শুধু পালাতে হয়নি, আমার যে পদবি সেটাকে পর্যন্ত পরিবর্তন করে লুকিয়ে বাঁচতে হয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে সেদিন পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ নামে একজন মানুষ ছিলেন, যেদিন পাকিস্তানের তৈরি করা জিন্নাত তৈরি পাকিস্তানকে কেটে বাঙালি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড তৈরি করেছিলেন, তার নাম পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার সময় সেদিন আজকে যারা জাতের লড়াই নয় ভাতের লড়াইয়ের কথা বলে, সেই জ্যোতি বসু সহ তাদের 3 জন যারা সেই সময় সাংসদ ছিলেন, তখন বেঙ্গল প্রভিন্সিয়াল ছিল, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। এটা হচ্ছে সত্যি, এটা আজকের মোহাম্মদ সেলিমরা বলবেন না, কিন্তু এটা কিন্তু সত্যি যে সেদিনকে কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন কিন্তু জ্যোতি বসু। সেদিন কলকাতায় যে মারণক্ষয়ী দাঙ্গা শুরু হয়েছিল, কলকাতাকে রক্তক্ষয়ী অবস্থা, কলকাতায় হিন্দুদের ওপর আক্রমণ নেমে এসেছিল, সেদিন কলকাতাবাসীকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন গোপাল পাঠার মতো মানুষ। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আমরা শ্যামাপ্রসাদকেও চিনতে পারিনি, গোপাল পাঠাকেও চিনতে পারিনি। তারা আমাদের জন্য যে হোমল্যান্ড তৈরি করে গেছেন তাকে রক্ষা করার আমরা গত 75 বছরে কোনো রকম চেষ্টাই করিনি। আর চেষ্টা করিনি বলেই আজকে পালিয়ে আসা এই হোমল্যান্ডের থেকেও আমাদেরকে উদ্বাস্তু হয়ে অন্য জায়গায় যেতে হবে। দুর্ভাগ্য হচ্ছে যে অন্য জায়গার মানুষ কি আমাদের নেবে? অবশ্যই নেবে না, কারণ তারা বলবে যে এই বাঙালি সেই হিন্দু বাঙালি যারা নিজেদের সম্পদকে তো রক্ষা করতেই পারে না, নিজের ধর্মকেও রক্ষা করতে পারে না, তারা পালিয়ে আসে বারবার। এই বাঙালি নেতাজি সুভাষের বাঙালি, এই বাঙালি ক্ষুদিরামের বাঙালি, এই বাঙালি ভগৎ সিংয়ের বাঙালি নয়, এই বাঙালি
সূর্য সেনের বাঙালি ছিল, সেটা আজকে আমাদের বোধহয় ভুলতে হচ্ছে। এটাই আমাদের কাছে সবচেয়ে দুর্ভাগ্য। আমার কিছু বলার নেই জায়গা থেকে, যে এই ছবিগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমি সেদিনকে দেখছিলাম জীবন ঘোষ বলে একজন বলছেন যে এরপরে পালিয়ে ঝাড়খণ্ডে চলে যেতে হবে। বলছেন না, আপনাকে ঝাড়খণ্ড নেবে কেন? ঝাড়খণ্ড আপনাকে কেন নিতে যাবে? ঝাড়খণ্ড তারা আজকে আদিবাসীরা তারা লড়াই করছেন যে ওখানে যেভাবে পাকুড় থেকে ঢুকে গেছে জেহাদিরা, ঢুকে ওই অঞ্চলের ভোট জিহাদ শুরু করে দিয়েছে, ওখানে ভোটের ব্যালেন্স চেঞ্জ করে দিয়েছে। যে বন জল জঙ্গল জমি যে অধিকার আদিবাসীদের ছিল সেগুলো তারা কেড়ে নিয়েছে ওখানে, এবং লাভ জিহাদের নাম ওখানে আদিবাসী পরিবেশগুলোকে ধর্মান্তরিত করছে। একসময় খ্রিস্টান মিশনারি ছিল, এখন জিহাদিরা করছে। সেখানে দাঁড়িয়ে তারা লড়াই করছে, সেখানে দাঁড়িয়ে আপনার জায়গাটা কোথায় হবে? আপনি আরেকটা চিত্তরঞ্জন পার্ক কি করতে পারবেন দিল্লির বুকে? কখনোই সম্ভব নয়। 75 বছর পরে কখনোই সম্ভব নয়। আপনার নিজ ভূমি আপনি পরবাসী হচ্ছেন, এটা ভেবে দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।